প্রিয় ছাত্রছাত্রী, ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ন্যায় দর্শন থেকে আরেকটি টপিকের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। তোমরা আগের ক্লাসটায় দেখেছো যে আমরা ন্যায় দর্শন থেকে অনুমিতির লক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে দেখব অনুমিতির পক্ষ, সাধ্য ও হেতুর ধারণা। অর্থাৎ একটা অনুমিতির ক্ষেত্রে তিনটে পদ থাকে, একটি হলো পক্ষ, সাধ্য এবং হেতু। তো কি কি পদ থাকে অনুমিতির ক্ষেত্রে? তিনটি পদ থাকবে। পদগুলোর নাম কি? এক নম্বর হলো পক্ষ, দু নম্বর হলো হেতু, আর তিন নম্বর হলো সাধ্য। তো আজকের ক্লাসে আমরা অনুমিতির এই যে তিনটে পদ, পক্ষ, হেতু, সাধ্য, এদের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই পদগুলো কাকে বলে, এর ডেফিনেশন কি, এর স্বরূপ কি, এগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করছি। তো প্রথমে আমরা দেখে নিই একটা উদাহরণ দিয়ে, যে একটা উদাহরণে বা একটা অনুমিতির ক্ষেত্রে পক্ষ, সাধ্য, হেতু আমরা কিভাবে সহজে নির্ণয় করব বা চিনতে পারবো কিভাবে। দেখো, এই পর্বতে কি আছে? ধূম আছে। ওকে, তারপরে লিখলাম যেখানে 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 ধূম সেখানে সেখানে বর্ণি বা আগুন। অতএব এই পর্বতে কি আছে না বর্ণি আছে। তো এরকম আমি একটা উদাহরণ নিলাম। এই উদাহরণে কোন বাক্যটা কি আমরা পরের ক্লাসে রীতিমতো আলোচনা করেছি, সেই ক্লাসটা দেখে নাও, তাহলে বুঝে যাবে যে বাক্যগুলো কি কি নাম আছে। তো এই পর্বতে এখানে দেখো আমরা পক্ষ, হেতু আর কি নির্ণয় করব? সাধ্য নির্ণয় করব। পক্ষ কোনটা না পর্বত, পর্বত। হেতু কোনটা? হেতু হলো ধূম। আর সাধ্য কোনটা? বর্ণি বা আগুন। তাহলে একটা অনুমানে আমরা দেখলাম তিনটে পদ। পক্ষ, পক্ষ বলতে একটা স্থান, আমি এর ডিটেলস আলোচনা করছি যে পক্ষ কি, হেতু কি, সাধ্য কি। আজকের ক্লাসের আলোচনার বিষয়ই হলো এটা, যে পক্ষ, হেতু এবং সাধ্য কি। তো এখানে এই উদাহরণটা থেকে আমরা খুব সংক্ষেপে তিনটে পদকে আইডেন্টিফাই করে নিলাম। এবার আমরা দেখব যে এই তিনটে পদের আসল ডেফিনেশনগুলো কি কি। এবার আমরা দেখব যে পক্ষ, সাধ্য এবং হেতু, এই যে তিনটে পদ, এদের কি লক্ষণ দেয়া হয়েছে, ন্যায় দর্শনে কি লক্ষণ দেয়া হয়েছে, সেই বিষয়গুলো আজকের ক্লাসে এখন আলোচনা করব। প্রথম হচ্ছে পক্ষ। অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে তিনি বলছেন যে পক্ষ কি? পক্ষ হলো সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ। দেখো কি ডেফিনেশন দেয়া হচ্ছে পক্ষের। এক নম্বর বলা হচ্ছে সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ। তাহলে পক্ষের লক্ষণ কি? পক্ষের লক্ষণে বলা হচ্ছে সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ। এই
বাক্যটির মানে হলো, বাংলা সরল অর্থ হলো সাধ্যের সংশয়, সন্দিগ্ধ সাধ্যবান, মানে সাধ্যের সংশয় যেখানে থাকে তাকে বলা হয় পক্ষ। তাহলে আর একবার কথাটা বলি, সন্দিগ্ধ সাধ্যবান কথার মানে হলো সাধ্যের সংশয় যেখানে থাকে তাকে বলা হয় পক্ষ। যেমন এই অনুমিতির ক্ষেত্রে দেখো, এই পর্বতে একটা পর্বতের ধূম আছে এবং ধূমটাকে দেখে আমার মনে কার সম্পর্কে সংশয় জাগছে, যে ওখানে কি আছে। পর্বতে আমি ধূম দেখতে পাচ্ছি, তাহলে ওখানে কি আছে, তাহলে কার সম্পর্কে আমার সংশয় জাগছে, না বর্ণির সম্পর্কে। এই কারণে বর্ণি হলো সাধ্য এখানে। তাহলে সাধ্যের এই বর্ণি যে সাধ্য, এর সংশয়টা কোথায় আছে, না পক্ষ পর্বতে। তাহলে সাধ্যের সংশয়টা কোথায় আছে, ধূম কোথায় আছে, ধূম আছে পর্বতে। তাহলে সেখানেই বর্ণি আছে, কিন্তু আমার বর্ণি সম্পর্কে সংশয় জেগেছে। তাহলে সাধ্য সম্পর্কে যেখানে সংশয় আছে সেই জায়গাটা হলো, সেই স্থানটা হলো কি, না পক্ষ। তাহলে পর্বত এই অর্থে হয়ে গেল কি, পক্ষ। প্রাচীন যারা নৈয়ায়িকগণ, তারা সপক্ষ আর বিপক্ষ স্বীকার করেছেন। কি কি কথাটা বললাম, না সপক্ষ আর বিপক্ষ। তাহলে প্রাচীন নৈয়ায়িকেরা সপক্ষ আর বিপক্ষ স্বীকার করছেন। তো সপক্ষ বিপক্ষ তারা কেন স্বীকার করছেন, তাদের যুক্তিটা কি? তারা বলছেন যে পক্ষ থেকে সপক্ষ আর বিপক্ষকে ভিন্ন করার জন্য তারা সপক্ষ আর বিপক্ষ এই দুটো শব্দ বা পদের তারা ব্যবহার করেছেন, যাতে পক্ষ থেকে সপক্ষ এবং বিপক্ষ থেকে যাতে পক্ষকে পৃথক করা যায়। এই কারণে তারা সপক্ষ এবং বিপক্ষের উল্লেখ করছেন বা পার্থক্য করছেন। প্রথম আমরা দেখব সপক্ষটা কি। সপক্ষ হচ্ছে নিশ্চিত সাধ্যবান। সপক্ষ কি, নিশ্চিত সাধ্যবান, মানে সাধ্য যেখানে নিশ্চিতভাবে থাকে তাকে বলা হয় সপক্ষ। যেমন ধরো, আমরা পর্বতে ধূম দেখলাম। পর্বতে ধূম দেখার পর আমরা নিশ্চিতভাবে কি বলতে পারি, পাকশালা, যজ্ঞবেদী, এইসব বিভিন্ন স্থানে ধূমের সাথে গিয়ে বন্যি কিন্তু নিশ্চিতভাবে থাকে। এই কারণে এখানে পাকশালা হলো, পাকশালা, যজ্ঞবেদী, এরা হলো সপক্ষ। ঠিক আছে? তাহলে কথাটার মানে হচ্ছে নিশ্চিতভাবে সাধ্য যেখানে থাকে তাকে বলা হয় কি, সপক্ষ। তো একটা পর্বতে ধূম দেখার পরে আমরা নিশ্চিতভাবে বলতে পারি বা আমরা জানি যে পাকশালা, যজ্ঞবেদী আমরা রীতিমতো দেখেছি যে এই স্থানগুলোতে ধূমের সাথে বন্যি সবসময় থাকে। তাহলে এই পাকশালা, যজ্ঞবেদী এরা হলো সপক্ষ। ঠিক আছে? এরা তো সন্দিগ্ধ সাধ্যবান নয়। এই কারণে পক্ষের সাথে সপক্ষের কিন্তু একটা বিরাট পার্থক্য রয়েছে। পক্ষ হলো সন্দিগ্ধ সাধ্যবান, যেখানে সাধ্যের সংশয় থাকে, আর সপক্ষ হলো নিশ্চিত সাধ্যবান, যেখানে সাধ্য নিশ্চিতভাবে থাকে। এরপর আমরা দেখব যে বিপক্ষটা কি। বিপক্ষটা হলো সপক্ষের একেবারে বিপরীত অবস্থা। সপক্ষে বলা হচ্ছে নিশ্চিত সাধ্যবান, আর বিপক্ষ হবে নিশ্চিত সাধ্য অভাববান। নিশ্চিত
সাধ্য অভাববান। তাহলে সপক্ষ হচ্ছে নিশ্চিত সাধ্যবান, বিপক্ষ হলো নিশ্চিত সাধ্য অভাববান। মানে এর বাংলা সরল অর্থ হলো যেখানে সাধ্যটা নিশ্চিতভাবে অভাব থাকে তাকে বলা হয় নিশ্চিত সাধ্য অভাববান। ধরো পর্বতে ধূম দেখলাম, দেখার পরে আমরা এটা বলতেই পারবো যে ধূমের সাথে যে বহ্নি থাকে এটা এমন কিছু দৃষ্টান্ত বা এমন কিছু স্থান আছে যেখানে সাধ্য নিশ্চিতভাবে থাকে না। যেমন ধরো জলাশয়, জলাশয় হচ্ছে বিপক্ষ, যেহেতু এখানে নিশ্চিতভাবে ধূমের সাথে বহ্নি বা সাধ্য কিন্তু থাকে না। এই কারণে ডেফিনেশনে বলা হচ্ছে লক্ষণে নিশ্চিত সাধ্য অভাববান। যেখানে সাধ্য নিশ্চিতভাবে অভাব থাকে তাকেই বলা হয় বিপক্ষ। তাহলে আমরা এখান থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম বুঝতে পারছি যে সপক্ষ হলো নিশ্চিত সাধ্যবান, বিপক্ষ হলো নিশ্চিত সাধ্য অভাববান। তাহলে সপক্ষ আর বিপক্ষ কিন্তু অ্যাকচুয়ালি পক্ষ নয়। পক্ষের ডেফিনেশনে বলা হয়েছে যেখানে সাধ্যের সংশয় থাকবে। এই কারণে প্রাচীন নৈয়ায়িক যেসব দার্শনিকেরা রয়েছেন তারা পক্ষ আলোচনা প্রসঙ্গে সপক্ষ আর বিপক্ষ এই দুটি পদের আলোচনা করেছেন, যেহেতু পক্ষের সাথে সপক্ষ বিপক্ষ এদের পার্থক্য আমরা গঠন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে প্রাচীন মতে পক্ষ হলো সন্দিগ্ধ সাধ্যবান। কিন্তু এই যে কথাটা, এটা তো প্রাচীন মতে, এটা প্রাচীন মত, কিন্তু আধুনিক মতে সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ এই কথাটা নব্য যারা নৈয়ায়িক তারা কিন্তু মানছেন না। তারা বলছেন সাধ্য বিষয়ে সংশয় থাক বা না থাক, সীসা ধৈসা সীসা ধরিসা যদি থাকে, সীসা ধরিসা কথার মানে কি? সীসা ধরিসা সীসা ধরিসা এই কথাটার মানে হলো অনুমান করার ইচ্ছা। অনুমান করার ইচ্ছা, এটা কাদের মত? এটা নব্য নৈয়ায়িকদের মত। নব্য নৈয়ায়িকগণ কি বলছেন? প্রাচীন মতে তাহলে আমরা দেখলাম যে সন্দিগ্ধ সাধ্যবানী পক্ষ, কিন্তু এই মতবাদটা যারা নব্য নৈয়ায়িক তারা মানছেন না। তারা বলছেন সাধ্য বিষয়ে সংশয় থাক বা না থাক, যদি আমার সীসা ধরিসা থাকে, অর্থাৎ অনুমান করার যদি আমার ইচ্ছা থাকে তাহলেই অনুমান সম্ভব হয়। এই কারণে নব্যমতে পক্ষ হলো শুধু সন্দিগ্ধ সাধ্যবান নয়, নব্যমতে পক্ষ হলো কি? সাধ্য সংশয় যোগ সীসা ধরিসা। তাহলে নব্যমতে পক্ষ হলো সাধ্য সংশয় সন্দিগ্ধ সাধ্যবান এবং সীসা ধরিসা। সীসা ধরিসা মানে অনুমান করার ইচ্ছা। এই দুটো হলো নব্যমতে পক্ষের লক্ষণ। আর প্রাচীন মতে তাহলে লক্ষণ সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পুরো
পক্ষ সম্পর্কে নৈয়ায়িকদের এবং প্রাচীন নব্য নৈয়ায়িকরা কিভাবে পক্ষটাকে ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কে ডিটেলসে। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখব যে সাধ্য কি। আমরা পক্ষ কি দেখলাম, এবার দেখব সাধ্য কি। দেখো, সাধ্য হলো যে পদার্থকে পক্ষে অনুমান করা হয়। তাহলে পক্ষ পর্বতে আমি বহ্নিকে অনুমান করছি, তাহলে বহ্নি হলো সাধ্য। ঠিক আছে, সাধ্য সম্পর্কে এতটুকুই তোমরা এখানে বুঝে রাখো। তাহলে সাধ্য হয়ে গেল বহ্নি, যেহেতু বহ্নিকে আমি পক্ষ পর্বতে কি করছি, অনুমান করছি। তাহলে যে পদার্থকে পক্ষে অনুমান করা হয় তাকেই বলা হয় সাধ্য। তৃতীয় পদটি হলো হেতু। হেতু কি? যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়। তাহলে পক্ষে সাধ্যকে যার দ্বারা অনুমান করা হয় সে হলো কি, হেতু। যেমন এই উদাহরণে পর্বত পক্ষ, সেই পক্ষে বর্ণিকে হেতুর দ্বারা অনুমান করা হচ্ছে। আমি তো হেতু বা ধূম এটাকে দেখেই তো পর্বতে বহ্নি আছে এটা বলছি। তাহলে হেতুর দ্বারা পক্ষ পর্বতে বহ্নিকে অনুমান করা হচ্ছে, এই কারণে হেতু হলো এখানে ধূম। অনুমানে হেতু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যে কোনো রকম কিছুকেই আমরা হেতু বলতে পারি না। নৈয়ায়িকগণ কিন্তু বলেছেন অনুমিতি হতে গেলে আমার কিন্তু সৎ হেতু লাগবে। সৎ হেতুর কতকগুলো ধর্ম আছে। তো ন্যায় দর্শনে বলা হয়েছে সৎ হেতুর 5টা বৈশিষ্ট্য বা ধর্ম আছে। অর্থাৎ এই 5টা বৈশিষ্ট্য বা ধর্ম যে হেতুতে থাকবে সেই হেতুটাকেই বলা হবে সৎ হেতু। আর এই সৎ হেতু দিয়েই কিন্তু আমার অনুমিতি গঠিত বা সম্ভব হবে। তো এই 5টা হেতু বা সৎ হেতুর 5টা বৈশিষ্ট্য কি কি? 1 নম্বর হলো পক্ষ সত্য। পক্ষ সত্য কি? পক্ষ পদার্থে বিদ্যমান থাকার ধর্ম। কি বলা হলো? পক্ষ সত্য কি? পক্ষ পদার্থে বিদ্যমান থাকার ধর্ম। অর্থাৎ পক্ষ পদার্থে আছে এমন একটা ধর্ম। ধরো ধূম পক্ষ পর্বতে আছে বলে ধূমে কি আছে? পক্ষ সত্য ধর্ম আছে। তাহলে পক্ষ পদার্থে বিদ্যমান থাকার ধর্ম হলো পক্ষ শর্ত। এই ধূমটাতে পক্ষ শর্ত আছে, কারণ এই ধূমটা কিন্তু কোথায়? পক্ষ পদার্থে কিন্তু আছে, পর্বতে কিন্তু এই ধূমটা আছে। এই কারণে এই ধূমের একটা ধর্ম অর্থাৎ পক্ষ সত্য, এই ধর্মটা কিন্তু ধূমে আছে। বোঝা গেল ব্যাপারটা? 2 নম্বরে চলে আসো, সপক্ষ সত্য। সপক্ষ সত্য মানে কি? সপক্ষ পদার্থে বিদ্যমান থাকা। সপক্ষ পদার্থে বিদ্যমান থাকা, যেমন সপক্ষ তো আমি এখানে বলেছিলাম, সপক্ষ হলো পাকশালা, যজ্ঞবেদী, এরা হলো সপক্ষ। তাহলে পক্ষে যে ধর্মটা থাকবে সেটা হবে পক্ষ সত্য, এবং তাকে কোথায় থাকতে হবে? সপক্ষেও থাকতে হবে। তাহলে সপক্ষ পদার্থে বিদ্যমান থাকার ধর্ম
তাহলে ধূমকে কোথাও থাকতে হবে, পক্ষে পর্বতে থাকতে হবে। আবার ধূমকে পাকশালা, যজ্ঞবেদী এরা যেহেতু স্বপক্ষ, এদেরতেও থাকতে হবে। কিন্তু ধূমটা তো দেখো পক্ষ পর্বতেও আছে, পাকশালাতেও রয়েছে, তাহলে পাকশালাতেও ধূম থাকার কারণে ধূমেতে কি রয়েছে, স্বপক্ষ ধর্ম, স্বপক্ষ সত্য ধর্ম রয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ধূম পাকশালাতে থাকার কারণে ধূমেতে স্বপক্ষ সত্য ধর্ম রয়েছে, যেহেতু ধূম পাকশালা, যজ্ঞবেদী এরা হলো এখানে স্বপক্ষ। 3 নম্বর কি, বিপক্ষ সত্য। বিপক্ষ সত্য কি, বিপক্ষে না থাকার ধর্ম। ঠিক আছে, বিপক্ষ সত্য কি, বিপক্ষে থাকবে না। আচ্ছা, বিপক্ষ কোনগুলো? বিপক্ষ হলো জলাশয়। তাহলে ধূম পক্ষে আছে বলে পক্ষ সত্য ধর্ম আছে ধূমে, ধূম পাকশালায় আছে বলে তাতে স্বপক্ষ সত্য ধর্ম আছে। আবার এই ধূম জলাশয়ে থাকে না বলে বিপক্ষ সত্য ধর্ম আছে। যদি ধূমটা জলাশয়েও থেকে যেত তাহলে কিন্তু এটা সৎ হেতু হতো না। যেহেতু ধূম জলাশয়ে থাকে না, তাই ধূমেতে আর একটা ধর্ম আছে। সেটা কি? সেটা বিপক্ষ সত্য। 4 নম্বর ধর্মটা কি, অসৎ প্রতিপক্ষত্ব। অসৎ প্রতিপক্ষত্ব, এই ধর্মটা কি? অসৎ প্রতিপক্ষত্ব কথার মানে হচ্ছে অধিকতর বলশালী বিরোধী হেতু না থাকা। কি বলা হচ্ছে? অধিকতর বলশালী বিরোধী হেতু না থাকা। ঠিক আছে, অসৎ প্রতিপক্ষত্ব হলো অধিকতর বলশালী বিরোধী কোনো হেতু না থাকা। তো ধূমের বিরোধী কোনো হেতু এখানে কিন্তু নেই। এই অনুমিতির ক্ষেত্রে ধূমের বিরোধিতা করার মতো কোনো হেতু কিন্তু এখানে নেই। তাই এখানে ধূমেতে আর একটা ধর্ম রইল, সেটা হচ্ছে অসৎ প্রতিপক্ষত্ব। ধূমের অধিকতর বলশালী বিরোধী কোনো যদি হেতু থাকে তাহলে কিন্তু সেই হেতুটাকে সৎ হেতু বলা যাবে না। এই ধূমেতে যেহেতু ধূমরূপ যে হেতু, এর যেহেতু বিরোধী কোনো প্রতিপক্ষ, শক্তিশালী বিরোধী কোনো প্রতিপক্ষ নেই, তাই তাকে অসৎ প্রতিপক্ষ ধর্ম ধূমেতে কিন্তু আছে। 5 নম্বরে দেখো, অবাধি তত্ত্ব। অবাধি তত্ত্ব কথার মানে কোনো শক্তিশালী প্রমাণের দ্বারা, কোনো শক্তিশালী প্রমাণের দ্বারা হেতু বাধিত না হওয়া। কি বলা হলো কথাটা? অবাধি তত্ত্ব মানে হচ্ছে কোনো শক্তিশালী প্রমাণের দ্বারা হেতুটা বাধা পাবে না। যদি কোনো শক্তিশালী প্রমাণের দ্বারা হেতুটা এখানে বাধা পায়, মানে এই অনুমিতিতে এটা হেতু হতে বাধা পায়, তাহলে এই হেতুটা অবাধি তত্ত্ব ধর্ম না থাকার কারণে এই হেতুটাকে কিন্তু সৎ হেতু বলা যাবে না। এই পর্বতে বহ্নি আছে,
এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তের একটা বিরোধী বাক্য কি হতে পারে? একটা বিরোধী বাক্য হলো পর্বতে বন্যী নেই। তাহলে পর্বতে বন্যী নেই এই বাক্যটার দ্বারা, এটা তো বিরোধী বাক্য, এই বাক্যটার দ্বারা যদি এই পর্বতে বন্যী আছে এটা বাধা পায়, তাহলে বলা হবে যে এখানে যে হেতুটা দেয়া হয়েছে সেই হেতুটা কিন্তু সৎ নয়, সেই হেতুটাতে অবাধিতত্ত্ব ধর্ম নেই। যেহেতু এই পর্বতে বন্যী নেই, এই বাক্যটার দ্বারা এই পর্বতে বন্যী আছে, এই সিদ্ধান্তটা হতে বাধা পাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো আজকের ক্লাস আমাদের এখান পর্যন্তই। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে অনুমিতি গঠিত হতে গেলে তিনটে পদ লাগবে, পক্ষ, সাধ্য, হেতু। এই তিনটি পদের একদম গুরুত্বপূর্ণ টপিকগুলোকে ধরে ধরে আমরা আলোচনা করে দিলাম, যাতে তোমাদের কোনো রকম এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে কোনো রকম সমস্যা না থাকে। আর তোমরা যদি এই ক্লাসগুলো ডিটেলসে যদি খাতায় নোট করে করে যদি তোমরা দেখতে থাকো, তাহলে আশা করছি কোনো এমসিকিউ প্রশ্ন করতে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না।